আসসালামু আলাইকুম। দেখো, ক্লাস 12-এর তোমাদের ফার্স্ট টার্মের জন্য যে কটা টপিক সিলেবাসের জন্য নির্ধারিত ছিল সে কটা টপিকস অলরেডি আমাদের পড়ানো হয়ে গেছে। অর্থাৎ ফার্স্ট টার্মের সিলেবাসের উপরে বেস করে যে কটা টপিকস আমাদের পড়ানোর কথা ছিল সে কটা অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরেও দু একটা চ্যাপ্টার এক্সট্রা পড়ানো হয়েছে, যেমন ভেক্টর অ্যালজেব্রা আউট অফ সিলেবাস এক্সট্রা পড়ানো হয়েছে, এবং আরও একটা দুটো চ্যাপ্টার হয়তো এক্সট্রা পড়ানো হয়েছে, কোনো স্যার পড়িয়েছেন। যাই হোক, ওই বিষয়টা যাচ্ছি না। তো যেটা সিলেবাসের মধ্যে যে বিষয়টা রয়েছে তার মধ্যে একটা চ্যাপ্টার খুব ইম্পর্ট্যান্ট, সেই চ্যাপ্টারটা আমি পড়াইনি। তো সেই চ্যাপ্টারের উপর একটু রেমিডিয়াল ক্লাস তোমাদের নিচ্ছি। যেমন সেই চ্যাপ্টারটা হচ্ছে বাইনারি অপারেশন, অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, দ্বিপদ প্রক্রিয়া থেকে বোর্ডের যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী খুব বেশি মার্কসের কোশ্চেন আসে না, একটা 2 মার্কসের কোশ্চেন এবং একটা এমসিকিউ 1 মার্কসের কোশ্চেন আসে। অর্থাৎ একটা এমসিকিউ কোশ্চেন আছে এবং একটা 2 মার্কসের কোশ্চেন আছে নর্মালি। ঠিক আছে, এটা কখনো কখনো 4 মার্কসের কোশ্চেন একটা আসে, কিন্তু সেটা খুব রেয়ার। এবং এই যে একটা এমসিকিউ এবং একটা 2 মার্কসের কোশ্চেন আসবে, এই যে 2 মার্কসের কোশ্চেন এর সঙ্গে আবার ইনভার্স সার্কুলার পার্সন যেটা থাকে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থ থাকে। প্রত্যেকবার যে একই প্যাটার্নের কোশ্চেন হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে সবসময় এই বাইনারি অপারেশনের সঙ্গে ইনভার্স সার্কুলার পার্সন যে অল্টারনেটিভ থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ডের যে নিয়ম বা বিভিন্ন কোশ্চেন পেপার, ঠিক আছে, তাতে করে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই বাইনারি অপারেশনের এই যে 2 মার্কসের যে শর্ট কোশ্চেনটা থাকে অতি সংক্ষিপ্ত, সেই 2 মার্কসের সঙ্গে সবসময় ইনভার্স সার্কুলার ফাংশন অর্থ থাকে। এবং বাইনারি অপারেশনের যদি কোনো কারণে 4 মার্কসের কোশ্চেন হয় তার সঙ্গে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বিপরীত বৃত্তি অপেক্ষক যে চ্যাপ্টার রয়েছে ইনভার্স সার্কুলার ফাংশন, সেটা আমাদের অর্থ থাকে। ঠিক আছে, তো এই যে পার্টটা রয়েছে বাইনারি অপারেশন, তো এই বাইনারি অপারেশনে বিষয়টা একটু বলি, যেহেতু ক্লাসে হয়ে গেছে রেমিডিয়াল, সেই জন্য মোটামুটি একটু হিন্টস তোমাদের দিয়ে যাচ্ছি বিষয়টা কি, একটু বললে ভালো হয়। তাহলে দেখো, এরকম বাইনারি অপারেশন দ্বিপদ প্রক্রিয়া মূলত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি ধরনের কোশ্চেন এখান থেকে পরীক্ষা আসে, এই টাইপের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, অর্থাৎ এই বাইনারি অপারেশন দ্বিপদ প্রক্রিয়া থেকে থিওরি যেহেতু অলরেডি পড়ানো হয়ে গেছে, অঙ্ক আমাদের অনেক হয়ে গেছে, এখন যে বিষয়টা রয়েছে কী ধরনের কোশ্চেন, অর্থাৎ এই টপিক্সটা থেকে এই চ্যাপ্টার থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং বাইনারি অপারেশন বিষয়টাই বা কী, যদি কারোর তাও ডাউট থেকে যায়, যার জন্য আরেকবার আমি জাস্ট একটু বলে দিচ্ছি। তো প্রথমে বলি বাইনারি অপারেশন বিষয়টা কি, তারপরে তার ভিতরের দিকে একটু যাব যতটা পারা যায়। তো বাইনারি অপারেশন কিছুই না, মনে করো যে কোনো একটা নন এমটি সেট, মনে করো সাপোজ এস মনে করো যে কোনো একটা নন এমটি সেট নিলাম। নন এমটি সেট মানে কি জানো নিশ্চয়ই, 11-এ পড়েছো সেট কাকে বলে। সেখান থেকে ডেফিনেটলি বিভিন্ন টাইপের যে সেট, সেই সেটের সংজ্ঞাতে বলা হয়েছিল নন এমটি সেট কাকে বলে। নন এমটি মানে অশূন্য সেট, অর্থাৎ যে সেটের মধ্যে কোনো পদ থাকবে, তাই তো, পদ থাকবে। পদ যদি না থাকতো সেটা শূন্য সেট, নাল সেট হয়ে যেত। তো নন এমটি মানে এমটি নয়, অশূন্য সেট, অর্থাৎ যে সেটের মধ্যে কিছু না কিছু পদ থাকবে, এই ধরনের এস যে কোনো একটা সেট নিলাম। এবং তার আগে বলি, এই যে দ্বিপদ প্রক্রিয়া বাইনারি অপারেশন, বিভিন্ন ধরনের অপারেশনের কথা অলরেডি আমাদের শেখা হয়ে গেছে, প্রচুর প্রচুর শেখা গেছে, বিভিন্ন ধরনের অপারেশন শেখা গেছে। ক্লাস 12 অনেক অপারেশন নতুন শিখলে, 11-এও কিছু কিছু নতুন নতুন অপারেশন শিখেছে। এবং তার আগে প্রিম্যাট্রিকের ক্ষেত্রেও বিভিন্ন অপারেশনের কথা আমরা অলরেডি গাণিতিকভাবে শিখে এসেছি। যেমন 11-এ শিখে এসেছি ইউনিয়ন একটা অপারেশন, ইন্টারসেকশন একটা অপারেশন, 12-এ কম্পোজিশন অফ ম্যাপিং, এটাও এক ধরনের অপারেশন, ডেরিভেটিভ একটা অপারেশন, ইন্টারসেকশন একটা অপারেশন, ভেক্টর অ্যালজেব্রার ক্ষেত্রে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, দিস আর অলসো অপারেশন। তো এই বিভিন্ন ধরনের অপারেশনের কথা অলরেডি আমরা জেনেছি। সেখানে একটা নতুন ধরনের অপারেশন, সেটা হচ্ছে বাইনারি অপারেশন। এই বাইনারি অপারেশন সম্পর্কে আমরা এখন জানতে চাইছি। সেই জানতে গিয়ে আমি যেটা বললাম সেটা হচ্ছে এস যে কোনো একটা নন এমটি সেট নিলাম, নন এমটি সেট কাকে বলে সেটাও বললাম। এখন যে কোনো একটা সেট, সাপোজ এ, যে কোনো একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3, এ তার মানে একটা নন এমটি সেট, যেহেতু এর পদ রয়েছে, 3টে পদ রয়েছে, সেই পদগুলোকে একটা 1 একটা 2 একটা 3, ডেফিনেটলি তার মানে একটা নন এমটি সেট। আচ্ছা, এই যদি একটা নন এমটি সেট হয়, ঠিক আছে, এবং আরও একটা সেট মনে করো বি নিচ্ছি বা বি নিলাম না,
তাহলে এ ক্রস এ কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, নিশ্চয়ই এ ক্রস এ এটাকে কি বলে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। এই যদি যেগুলো নাম সেটা, তাহলে এ ক্রস এ দিস নন এজ কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, এটাকে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। কার্টেসীয় গুণফল সেট, কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। এই এ ক্রস এ দেখতে কেমন না, এ যদি একটা এখানে নিচ্ছি তাহলে আরও একটা এ নিতে হবে, এখানে আরও একটা এ নিচ্ছি 1 2 3, তবে তো এ ক্রস এ করবো। একটাই নিলাম, দুটো আছে এ ক্রস এ, তাহলে একটা এখানে একটা এখানে। তাহলে এ ক্রস এর পদগুলো কেমন হবে দেখতে, ক্রমিক জোড় আকার দেবে। A1 এর সঙ্গে A1 অর্থাৎ 1, 1, এটা একটা অর্ডার পেয়ার। A1 এর সঙ্গে 2, 1, 2, এটা একটা অর্ডার পেয়ার। A1 এর সঙ্গে 3, 1, 3, এটা একটা অর্ডার পেয়ার। হলো। এবার 2, 2, 1, একটা অর্ডার পেয়ার। তারপর 2 এর সঙ্গে 2, 2, 2, এটাও একটা অর্ডার পেয়ার। তারপর 2, 3, এটাও একটা অর্ডার পেয়ার। এবার 3 এর সঙ্গে 1, 3 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3, এই 3 এর সঙ্গে 1, এই 3 এর সঙ্গে 2, এই 3 এর সঙ্গে 3, 3, 1, 3, 2, 3, 3, ব্র্যাকেট ক্লোজড করলাম। এই যে সেটটা তৈরি হলো এটাকে বলে কার্টেসীয় প্রোডাক্ট সেট বা কার্টেসিয়ান প্রোডাক্ট সেট বলা হয় এটাকে। এই সেটটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। কিভাবে পেলাম না, এ একটা সেট, তাহলে এ ক্রস এ অর্থাৎ এই সেটের উপরে কার্টেসীয় যে সেট এ ক্রস এ, এই যে সেটটা সেটটা দেখুন, এই যদি একটা সেট হয় 1 2 3, তাহলে আরেকটা সে 1 2 3 কারণ এ ক্রস এ। তাহলে 1 এর সঙ্গে 1, 1 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে 3, তাহলে 1 এর সঙ্গে প্রথম 1 নিলাম অর্ডার পেয়ার, 1 এর সঙ্গে 2 অর্ডার পেয়ার নিলাম 1 2 হলো, 1 এর সঙ্গে 3 নিলাম 1 3 হলো। আবার 2 এর সঙ্গে 1 নিলাম 2 1 হলো, 2 এর সঙ্গে 2 নিলাম 2 2 হলো, 2 এর সঙ্গে 3 নিলাম 2 3 হলো। একই রকম 3 এর সঙ্গে 1 নিলাম 3 1, 3 এর সঙ্গে 2 নিলাম 3 2 অর্ডার পেয়ার, 3 এর সঙ্গে 3 হলো 3 3, এই অর্ডার পেয়ারটা অর্থাৎ এই ক্রমিক জোড়টা এলো। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টের এরা এক একটা ক্রমিক জোড়ে 1 2 1 1 1 3 2 3 2 2 3 3, এরা দিস আর দ্য অর্ডার্ড পেয়ার। এরা এক এক ধরনের অর্ডার্ড পেয়ার বা ক্রমিক জোড়। এই ক্রমিক জোড়গুলো কিন্তু এই এ ক্রস এ সেটা এক একটা পদ, অর্থাৎ 1 1 এ ক্রস এ এই কার্টেসিয়ান প্রোডাক্ট সেট এক একটা পদ, 1 2 এই অর্ডার পেয়ারটা এই সেটের একটা মানে এ ক্রস এ সেটের একটা পদ, 1 3 এই অর্ডার পেয়ারটা এ ক্রস এ এই সেটের একটা পদ, অর্থাৎ এরা এই প্রত্যেকটা অর্ডার পেয়ারই কিন্তু এ ক্রস এ সেটের একটা পদ। ঠিক আছে, এখন এই পদগুলো, এই যে অর্ডার পেয়ার আকারে যে পদগুলো রয়েছে এই ক্রস এ সেটে, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা পদ তো নিলাম, যে কোনো একটা পদ মানে যে কোনো একটা অর্ডার পেয়ার। সাপোজ এই অর্ডার পেয়ারটাকে তো নিলাম 1 3, একটা অর্ডার পেয়ার নিলাম। তাহলে এই এ ক্রস এ সেট থেকে যে কোনো একটা অর্ডার পেয়ার 1 3 তো নিলাম। সাপোজ 1 3 এটা একটা অর্ডার পেয়ার যেটা আমার বিলংস টু এ ক্রস এ। দেখি বলছি 1 3 এই অর্ডার পেয়ারটা এ ক্রস এর মধ্যে রয়েছে। তাহলে যে কোনো একটা অর্ডার পেয়ারকে আমি এখান থেকে তুললাম। তাহলে এই যে অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ারের মধ্যে কটা এলিমেন্ট রয়েছে, এই অর্ডার পেয়ারের মধ্যে সবসময় কী থাকে, দুটো পদ থাকে। এর একটা পদ এ ক্রস এর পদ 1 1 1 2 1 3 2 1 বা ইত্যাদিতে যারা রয়েছে প্রত্যেকটা অর্ডার পেয়ার কিন্তু এ ক্রস এর পদ। ঠিক আছে, তাহলে 1 3 এই পদটা এ ক্রস এ সেটের মধ্যে রয়েছে, বিলংস টু এ ক্রস এ মানে এ ক্রস এ সেটের মধ্যে রয়েছে। এখন এই যে অর্ডার পেয়ারটা ক্রমিক জোড়টা 1 3 1 3 এর মধ্যে আবার কটা পদ, সবসময় যেহেতু ক্রমিক জোড় মানে কি দুটো দুটো পদ থাকবে, 1 একটা পদ 3 একটা পদ। ঠিক আছে, এখন এই অর্ডার পেয়ারটার এই 1 আর 3 এই দুটো পদের মধ্যে যদি অপারেশন করি, যে কোনো অপারেশন যদি চলে 1 এবং 3 এর মধ্যে যে কোনো অপারেশন, সেই অপারেশন না দিলাম স্টার 1 3, এই অর্ডার পেয়ারটার উপরে যে কোনো একটা অপারেশন চালাম, সেই অপারেশন স্টার্ট হতে পারে, কম্পোজ হতে পারে। ঠিক আছে, এখন এই 1 3 এই অর্ডার পেয়ারটার উপরে কোনো একটা অপারেশন চালালাম, সেই অপারেশন নাম দিতে পারে স্টার্ট বা কম্পোজ। এখন এই 1 আর 3 এর উপরে একটা অপারেশন চালাচ্ছে 1 স্টার 3। স্টারের মানেটা কি আমার বলা নেই সাপোজ এখনো পর্যন্ত। ঠিক আছে, অপারেশন কী অপারেশন করবো আমার জানা নেই। ঠিক আছে, কী অপারেশন করবো সেটা অবশ্যই বইয়ে বলে দেওয়া থাকবে বা কোশ্চেনেও বলে দেওয়া থাকবে যখন কোশ্চেন দেওয়া থাকবে। এখন বলছি এই 1 আর 3 এদের মধ্যে একটা অপারেশন চালাচ্ছে, এই যে অপারেশনটা কী দিয়েছে, কী চিহ্ন দিয়েছে, স্টার চিহ্ন দিয়েছে। এখন এই অপারেশনটা চালানোর পরে তাহলে নিশ্চয়ই নতুন কোনো পদ উৎপন্ন হবে, হবে না হবে না? যে কোনো দুটো পদের মধ্যে যদি অপারেশন চালায় নতুন একটা পদ উৎপন্ন হয়, তাই যেমন যে কোনো দুটো সেটের মধ্যে একটা সেট 1 2, বি একটা সেট 2 3, তাহলে এদের মধ্যে যদি এ এবং বি দুটো সেটের মধ্যে যদি ইউনিয়ন অপারেশনটা চালাই তাহলে কত 1 2 3 হয়ে যাবে। তাহলে এটা নতুন একটা সেট তৈরি হলো।
অর্থাৎ যে কোনো দুটো সেটের মধ্যে যেমন অপারেশন করলে নতুন একটা সেট তৈরি হয়, তাহলে এই এ এবং বি এই দুটো সেটের মধ্যে একটা অপারেশন চালালাম, কি ইউনিয়ন অপারেশন। তাহলে ইউনিয়ন অপারেশন এই দুটো সেটের মধ্যে যদি চালিয়ে নতুন কোনো একটা সেট আমি পেয়ে যাই, অর্থাৎ নতুন কোনো একটা জিনিস পেয়ে যাই, একই রকমভাবে এখানে 1 এবং 3 এদের মধ্যেও যদি আমি নতুনভাবে কোনো একটা অপারেশন করি, স্টার অপারেশন, এখানে যেমন ইউনিয়নের মানেটা আমাদের জানা আছে, এখানে স্টারের মানেটা আমাদের জানা নেই, জেনে যাবো পরে, একটু পরেই জেনে যাবো যে স্টার বলতে কী বোঝাচ্ছে বা স্টারের মানেটা কি বলে দেবে তোমার কোশ্চেনে। এখানে যেমন ইউনিয়ন বলতে কি, ইউনিয়নটা আমার আগে থেকে জেনে আছি বলে সরাসরি ইউনিয়ন অপারেশনটা করলাম, দিয়ে এই সেটটা পেয়ে গেলাম। এখন এই 1 স্টার 3 আমরা জানি না স্টারটা কি বা স্টারটা কি ইন্ডিকেটস করছে এটা আমরা জানি না। এখন 1 এবং 3 এই দুটো পদের মধ্যে অপারেশন করলে ডেফিনেটলি একটা নতুন পদ পাবো, কারণ ডেফিনেটলি এখানে নতুন একটা সেট পেয়েছি অপারেশন করে, তাহলে এখানে অপারেশন করে নতুন একটা পদ পাবো। বলছে এই যে নতুন পদটা পাবো, সেই পদটা যদি ইউনিক হয় এবং যে নতুন পদটা পাবো সেই পদটা যদি এই সেটের অন্তর্গত হয়, এই যে এ সেট, এই সেটের অন্তর্গত হয়ে যায়, তাহলে বলবো এই যে স্টার অপারেশনটা এটা বাইনারি অপারেশন। খুব ভালো করে বুঝো। 1 স্টার 3 স্টারের মানে জানি না, একটু পরেই বলে দিচ্ছি। অপারেশন করার পরে নতুন যে পদটা পাবো সেই পদটা যদি ইউনিক হয়, মানে একটাই, অর্থাৎ অপারেশন করে একের অধিক পদ উৎপন্ন হবে না। এখানে যেমন এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে ইউনিয়নে অপারেশন করার পর যেটা সেটটা তৈরি হয়েছে এটা একটাই সেট, এটা একের অধিক সেট না, এটা একটাই সেট, 1 2 3 এটা একটাই সেট ইউনিক, অর্থাৎ একের অধিক সেট উৎপন্ন হয়, যোগ করার পর একের অধিক সেট উৎপন্ন হয়, একটাই সেট উৎপন্ন হয়েছে। একই রকমভাবে 1 স্টার 3 এই অপারেশন করার পরে যদি একটাই পদ উৎপন্ন হয় এখানে, এবং সেই পদটা যদি এর মধ্যে বিলংস করে কোন সেটের মধ্যে, মেইন যে সেট এ সেই সেটের মধ্যে, এ ক্রস এ নয়, মেইন যে সেট এ সেই সেটের মধ্যে যদি বিলংস করে, তাহলে এই স্টারটাকে বলবো আমি কি, বাইনারি অপারেশন। আবার বলছি 1 স্টার 3 এই দুটো পদের মধ্যে অপারেশন চালানোর পরে যে নতুন পদটা তৈরি হবে, সেই নতুন পদটা যদি ইউনিক হয়, ফার্স্ট দুটো কন্ডিশন, বাইনারি অপারেশন হওয়ার জন্য দুটো কন্ডিশন। 1 নম্বর, নতুন যে পদটা উৎপন্ন হবে অপারেশন করার পরে সেটাকে ইউনিক হতে হবে। 2 নম্বর, যে পদটা তৈরি হবে সেই পদটা ডেফিনেটলি বিলংস টু দ্য মেইন সেট, অর্থাৎ যে সেটটা আমি নিয়েছিলাম সেই সেটের মধ্যে অবশ্যই বিলংস করতে হবে। যদি বিলংস করে, অর্থাৎ এই দুটো ক্রাইটেরিয়া যদি মেনটেন করে চলে, তাহলে দিস স্টার নোন অ্যাজ বাইনারি অপারেশন, তখন এই স্টারটাকে বাইনারি অপারেশন বলবো। এক্সাম্পল দিচ্ছে, এই স্টারের মানে কি, মানে সহ একটা এক্সাম্পল দিচ্ছে হতে হবে। মনে করো জেড, যে কোনো একটা নন এমটি সেট এরকম দেখতে, 1 2 3 4 5 ডট 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 ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সেট অফ অল ইন্টিজার্স, ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে দিলাম জেড, ঠিক আছে। অখণ্ড সংখ্যা সমূহ সেট 1 2 3 4 5 এবং তারা সব ধনাত্মক, ঠিক আছে, মানে ন্যাচারাল নাম্বার দিয়ে দিলাম এক কথায় জেড 1 2 3 4 করে। এখন তাহলে জেড ক্রস জেড এর মানে সেটটা বিরাট বড়, এই জেড ক্রস জেড যে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটটা একটা বিরাট বড় সেট, মানে ধরবে না তোমার বোর্ডের মধ্যে জেড ক্রস জেড যে সেটটা হবে সেই সেটটা এই বোর্ডের মধ্যে ধরবে না, সেজন্য সেটা লেখার দরকার নেই আমার, সেটা থাকে না, সেটা আমার তো খুব প্রয়োজন নেই। আমি বিষয়টা বলার জন্য আগে এ ক্রসে বলেছিলাম, এখন আর জেড ক্রস জেড দেখছি না, ঠিক আছে। তো এখন এই সেটের উপরে সংজ্ঞাত যে অপারেশনটা স্টার, ঠিক আছে, এই জেড সেটের উপরে সংজ্ঞাত যে বাইনারি অপারেশনটা সে স্টারটা এইভাবে ডিপেন্ড হয়েছে যে যে কোনো দুটো পদ এখান থেকে যদি আমি নিয়ে নিই, মানে অর্ডার পেয়ার তো দুটো পদ থাকে, যে জেড ক্রস যেটা অর্ডার পেয়ার মানে কি দুটো করে পদ থাকে, তো এর যে কোনো দুটো পদ এ এবং যদি বি হয়ে যায়, এর মধ্যে যে কোনো দুটো পদ এ এবং বি যদি হয়ে যায়, এ বি এই যে স্টার এই অপারেশনের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ এ স্টার বি, এ এবং বি এই যে স্টার, এই স্টার অর্থাৎ এ এবং বি এই যে স্টার অপারেশন করবে, স্টার অপারেশন করার মানে কি, মানে বলছে এ এবং বি এর যোগফলটা, স্টার ইন্ডিকেটস প্লাস এ স্টার বি, এটা মানে হলো এ এবং বি এর যোগফলটা। এই স্টারের মানে যোগ না হয় বিয়োগ হতে পারে, যোগ না হয় গুণ হতে পারে, ভাগ হতে পারে, অন্য কিছু পারে। এ স্টার বি তোমার বইয়ে দেওয়া থাকতে পারে যে এ স্টার বি সমান 2a প্লাস বি হতে পারে। এ স্টার বি তার মানেটা তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকতে পারে এ মাইনাস 2b, নো অসুবিধা। এ স্টার বি মানে বলে দেওয়া থাকতে পারে হাফ অফ এ বি, এটা বলে দেওয়া থাকতে পারে, বা এ স্টার বি সমান বলে দিতে পারে এ প্লাস বি বাই 3 বলে দেওয়া থাকতে পারে, ইত্যাদি বিভিন্ন। অতএব স্টারের মানেটা যে কি, স্টার যে কি ধরনের অপারেশনকে ইন্ডিকেটস করবে বাস্তবে,
সেই স্টারের মানেটা কখন এরকম দেওয়া থাকতে পারে, কখন এরকম দেওয়া থাকতে পারে, কখন এরকম থাকতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম। এখন প্রশ্ন হচ্ছে কোনটা দেওয়া থাকবে কী করে বুঝবো, বোঝার তোমার দরকার নেই। তোমার এ স্টার বি তার মানেটা কি সেটা সবসময় কোশ্চেনে দেওয়া থাকবে। অর্থাৎ এ স্টার বি কি ইন্ডিকেট করছে, ডান দিকে দেওয়া থাকবে। এ স্টার বি কি ইন্ডিকেটস করছে, ডান দিকে দেওয়া থাকবে। এখানে এ স্টার বি কি যে কোনো একটা সবকটাই তো দিয়ে দেবে না। অর্থাৎ এ স্টার বি এই বাইনারি অপারেশনটা কীভাবে সংজ্ঞাত সেটা তোমার দেওয়া আছে। তো তুমি মনে করো এ স্টার বি এর মানে হচ্ছে পদ দুটোর যোগফল, এটা তোমার দেওয়া হয়েছে জেড সেটের উপরে। এ স্টার বি এ বি কি, যে কোনো দুটো পদ, কার না এই জেডের, জেড থেকে নেওয়া হয়েছে যে কোনো দুটো পদ। তো তারা কীভাবে সংজ্ঞাত আছে, তারা ডিফাইন করা আছে মনে করো এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি এভাবে ডিফাইন করা আছে। আগে কি বললাম যে স্টারের মানটা কি বলে দেবে, স্টারের মানটা এখানে প্লাস বলে দিয়েছে। এখন বলছে এই স্টার কি তাহলে বাইনারি অপারেশন হবে? দি কোশ্চেন হচ্ছে ইজ স্টার আ বাইনারি অপারেশন? অন দ্য সেট জেড, জেডের উপরে কি এটা একটা বাইনারি অপারেশন হবে? এই যে স্টার এই যে স্টার, এই স্টারটা কি একটা বাইনারি অপারেশন হতে দ্বিপদ প্রক্রিয়া হবে অন দ্য সেট জেড, জেডের উপরে? কী করে বুঝবো হবে কি হবে না? এখান থেকে র্যান্ডামলি যে কোনো দুটো পদ তুলবো, পদ তোলার পরে এই অপারেশনে বসাবো, বসানোর পরে যে পদটা সেটা ইউনিক কিনা, দুটো বলেছি যে পদটা দিতে হবে সেটা ইউনিক কিনা জানতে হবে, এবং সেটা ওই সেটার মধ্যে বিলংস করে কিনা দেখতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া। তাহলে মনে করো এখান থেকে যে কোনো দুটো পদ নিচ্ছি, মনে করো 2 নিচ্ছে আর 5 নিচ্ছে। মনে করো এ ইকুয়াল টু 2 নিলাম আর বি ইকুয়াল টু 5 নিয়ে নিলাম। যে কোনো দুটো পদ র্যান্ডামলি সিলেক্ট করলাম এখানে বসাও। তাহলে 2 স্টার 5 মানে কি 2 আর 5 এর যোগফল, 2 প্লাস 5 মানে 7 পদটা ইউনিক পদ একটাই, অর্থাৎ 2 আর 5 এর অপারেশন করার পরে যে পদটা এটা একের অধিক পদ উৎপন্ন হলো না, একটাই পদ উৎপন্ন হলো 7, এবং সেটা কি ডেফিনেটলি বিলংস টু জেড, জেডের মধ্যে রয়েছে। 7 এখানে নেই, সেটা ইন্টিজার্স অখণ্ড সংখ্যার মধ্যে রয়েছে, 7 কিন্তু রয়েছে। এরকম আমি এ এবং বি এর মান 2 এবং 5 না নিয়ে যে কোনো র্যান্ডামলি দুটো পদ এখান থেকে নিতে পারি। সেটা 2 5 না হয় 1 3 হতে পারে, 4 5 হতে পারে, 5 200 হতে পারে, 701 703 হতে পারে। অর্থাৎ এর মধ্যে থেকে যে কোনো দুটো পদ নাম, সেই দুটো পদের যোগফল কি এদের ইন্টিজার হবে না? ডেফিনেট ইন্টিজার, এবং সেটা একটা ইউনিক পদ থাকবে, এবং সেই পদটা ডেফিনেটের মধ্যে বিলংস করবে। তার মানে এই ক্ষেত্রে দিস স্টার ইজ কল্ড বাইনারি অপারেশন, অর্থাৎ এই ক্ষেত্রে স্টারটা আমার বাইনারি অপারেশন হবে। কিন্তু এই স্টারটার মানেটা যদি এ প্লাস বি না দিয়ে যদি এরকম বলতো, ধরো এ স্টার বি মানে, ধরো এ স্টার বি এর ডেফিনেশনটা প্লাস না দিয়ে সাপোজ বলে দিল এ মাইনাস বি, বলতেই পারে যে স্টার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি। দিয়ে বলছি এই স্টার অফ বাইনারি অপারেশন, তাহলে এর ক্ষেত্রে কি স্টার বাইনারি অপারেশন হবে? দেখা যাক, মনে করো সাপোজ চুজ করলাম এ, যে কোনো একটা পদ চুজ করলাম 3, বি একটা পদ চুজ করলাম মনে করো 2, ঠিক আছে? এ চুজ করলাম 3, বি চুজ করলাম 2, বসাও। তাহলে কত 3 স্টার 2 কত হলো 3 মাইনাস 2 1, ইউনিক পদ 1 একটা ইউনিক এলিমেন্ট, এটা বিলংস টু জেড। তাহলে কি আমার স্টারটা বাইনারি অপারেশন? আপাতত দৃষ্টিতে এর আগের এক্সাম্পল থেকে মনে হবে তোমার হ্যাঁ সত্যি তো ইউনিক হয়ে গেলে এটা বাইনারি অপারেশন হবে। এখন প্রশ্ন যে আমি এলিমেন্টটা 3 আর 2 এভাবে না নিয়ে যদি একটু অন্যরকম নিই, দেখা যাক কী হয়। ধরো কেউ এ নিল 5, বি নিল 9, নিতেই পারে। তাহলে এবার দেখা যাক এ স্টার বি, তাহলে 5 স্টার 9 equal to 5 minus 9, that is minus 4, does not belongs to Z. আচ্ছা, মাইনাস 4 প্লাস 4 রয়েছে, মাইনাস 4 রয়েছে, ডাজ নট বিলংস টু। তাহলে যেহেতু এই এলিমেন্টটা আমার জেডের মধ্যে নেই, তাহলে কি এই স্টারটাকে বাইনারি অপারেশন বলা হবে যখন এই স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি? তাহলে যখন এই স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি, তখন কিন্তু আমি এটা বাইনারি অপারেশন বলবো না। এখন তুমি বলতে পারো স্যার এই ক্ষেত্রে তো হলো, এই ক্ষেত্রে তো হলো, তাহলে এই ক্ষেত্রে একটা ক্ষেত্রে হচ্ছে একটা ক্ষেত্রে হচ্ছে না, এটা হলে হবে না। ফর অল এ বি বিলংস টু জেড, সমস্ত এ বি বিলংস টু জেডের জন্য এই কন্ডিশনকে হোল্ড করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি ফর অল এ বি বিলংস টু জেড যদি হয়, তাহলে আমার এই স্টারটাকে বাইনারি অপারেশন বলবো। প্লাসের ক্ষেত্রে কি হয়, তুমি যে কোনো দুটো এলিমেন্ট র্যান্ডামলি এখানে চুজ করানো করো, তাদের যোগফল সবসময় আমার জেডের মধ্যে হবে। কিন্তু মাইনাসের ক্ষেত্রে হবে না, সবসময় হবে। কিছু কিছু ক্ষেত্রে হবে, যার ক্ষেত্রে এ বড়, যে সমস্ত পদগুলো তুমি চুজ করো তাদের মধ্যে যারা এ বড়, যার ক্ষেত্রে এটা বড় হবে বিটা ছোট হবে, তাদের ক্ষেত্রে আমার এর মধ্যে থাকবে। কিন্তু যাদের ক্ষেত্রে এ ছোট হবে বি বড় হবে, তাদের ক্ষেত্রে বিয়োগ করলে নেগেটিভ চলে আসবে, আর নেগেটিভ চলে থাকবে না। তাহলে সব পদের জন্য আমার এটা হোল্ড করছে না।
তাহলে শুধুমাত্র হোল্ড করছে যাদের ক্ষেত্রে এ বড় তাদের ক্ষেত্রে হোল্ড করছে, যাদের ক্ষেত্রে বি বড় তাদের ক্ষেত্রে হোল্ড করছে না। অর্থাৎ ফর অল এ বি বিলংস টু জেড, এই যে স্টার, এই স্টারটা আমার কিন্তু ডিফাইন করছে না, ঠিক আছে। তাহলে এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি, এর ক্ষেত্রে আমি দেখছি সমস্ত এ বি বিলংস টু জেডের জন্য এটা আমার স্যাটিসফাই করছে না। অর্থাৎ ফর অল এ বি বিলংস টু জেড, সমস্ত এ বি বিলংস টু জেডের জন্য দিস স্টার ইজ নট ডিফাইন্ড, এই স্টারটা আমার ডিফাইন্ড হচ্ছে না। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার পদের জন্য তুমি যদি দেখিয়ে দাও যেটা ইউনিক এবং সেটা বিলংস টু এটা, তাহলে কিন্তু হবে না। না হওয়ার জন্য কোনো একটা এক্সাম্পল হতো, যদি বলে যে এটা স্টার বাইনারি অপারেশন হবে কি হবে না দেখিয়ে দাও, পার্টিকুলার একটা এক্সাম্পল দিয়ে দিলে শুধুমাত্র এটা দিয়ে বলে এটা যেহেতু ডাজ নট বিলংস টু, অতএব এটা বাইনারি অপারেশন হবে না, ওকে নো প্রবলেম। কিন্তু যদি হওয়ার জন্য হতে হয়, বাইনারি অপারেশন হওয়ার জন্য প্রমাণ করতে হয়, তাহলে কিন্তু তোমার সবার জন্যই দেখাতে হবে। কোনো একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দিলাম, অর্থাৎ এর ক্ষেত্রেও তাই। ধরো এটা সাপোজ এ প্লাস বি রয়েছে, সাপোজ এ প্লাস বি রয়েছে, হওয়ার জন্য বলছি। ধরো এটা এ প্লাস বি রয়েছে, দিয়ে বলছে এটা বাইনারি অপারেশন হবে কি হবে না দেখাও। তখন তোমায় কিন্তু ইন জেনারেলভাবে বলতে হবে। তখন তুমি একটা পার্টিকুলার এক্সাম্পল নিলে যে এ ইকুয়াল টু 2 আর বি ইকুয়াল টু 7, অর্থাৎ এ স্টার বি ইকুয়াল টু 2 + 7 ইজ ইকুয়াল টু 9, এটা বিলংস টু জেড, অতএব এই স্টার একটা বাইনারি অপারেশন। এটা কিন্তু প্রসেস না। প্রসেস হচ্ছে যখন হবে তখন জেনারেলভাবে বলতে, এটা তো পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দিলে, কিন্তু এটা তো বাইনারি অপারেশন হবে, যে কোনো দুটো পদের যোগফল সবসময় এটা অফার থাকে, এটা তো আমার হবেই। কিন্তু এটা একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দিলে বললে হবে না হওয়ার জন্য। না হওয়ার জন্য কোনো একটা এক্সাম্পল যথেষ্ট বারে বারে টাইম বলে থাকি, ঠিক আছে। যে না হওয়ার জন্য সেটা রিলেশন পড়াতে হবে বলেছি, যে না হওয়ার জন্য কোনো একটা এক্সাম্পল এনাফ, কিন্তু হওয়ার জন্য তোমাকে ইন জেনারেলভাবে সবার জন্য সবসময় দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে কী বলবে, যেহেতু এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি এটা, তাহলে এখানে কি, এখানে এই দুটো পদের যোগফল সর্বদা যে কোনো দুটো পদের সমষ্টি, যে কোনো দুটো ধনাত্মক পদ এ এবং বি দুটি আমি পজিটিভ নিয়েছি, এ বি এখান থেকে কি এটা, তাহলে যে কোনো দুটো ধনাত্মক ইন্টিজারের যোগফল সবসময় একটা ধনাত্মক ইন্টিজার হবে, এটা যেহেতু আমরা জানি, সেই জন্যে এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি এটা সবসময় আমার কী হয়ে যাবে, স্টার অপারেশনটা বাইনারি অপারেশন হবে। এই ভাষাটা তোমায় লিখতে হবে যে এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি, এইটা অলওয়েজ বিলংস টু দিস, অলওয়েজ বিলংস টু জেড, কারণ বিকজ sum of any two positive integers is also integers, কারণ because sum of any two positive integer, sum এখানে sum মানে যোগফল, ঠিক আছে। sum of any two positive integers is also positive integer, যে কোনো দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, কিন্তু যে কোনো দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগফল কিন্তু সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা নাও হতে পারে। এইটা যেহেতু এই ভাষা তুমি যদি না লিখতে পারো, তাহলে কিন্তু এটা আমার বাইনারি অপারেশন দেখানো হবে না, ঠিক আছে। ক্লিয়ার? এই হচ্ছে বাইনারি অপারেশনের বিষয়। এই বাইনারি অপারেশন দেখাতে গিয়ে ইউনিকনেসের ব্যাপারটা তো বলা হলো না। তুমি তো বলতে পারো যে সবসময় তো স্যার ইউনিকই হবে, কখনো কখনো কি ইউনিক ছাড়া অন্য কোনো পদ হতে পারে অপারেশন করার পরে? এটা একটা কোশ্চেন হতেই পারে। তার ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, দেখো ইউনিক ছাড়া এমন একটা এক্সাম্পল দিচ্ছি যে এক্সাম্পলের ক্ষেত্রে ইউনিকনেস ছাড়াও অন্য পদ অর্থাৎ একের অধিক পদ চলে আসতেও পারে। যেমন ধরো একটা এক্সাম্পল তোমাদের বইয়ে খুব সুন্দর এক্সাম্পল দেয়, সেই এক্সাম্পলটা দিয়ে বলছি আমি। দেখো এই এক্সাম্পলটা, মনে করো সি একটা সেট অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল সংখ্যা সমূহের সেট সি, ঠিক আছে, এবং স্টার একটা অপারেশন। এইভাবে সংজ্ঞাত যে z1 স্টার z2 is equal to root over of z1 into z2, z1 into z2, অর্থাৎ যে ডেফিনেশন যেমন এ এবং বি যে কোনো দুটো পদ এখান থেকে যদি নিই, এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি যেমন নিয়েছিলাম, বা এ মাইনাস বি নিয়েছিলাম, এখানে z1 এবং z2 যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার সি থেকে নিয়েছি, যে তাদের অপারেশনটা কীভাবে সংজ্ঞাত করেছে, z1 স্টার z2 ইকুয়াল টু রুট ওভার z1 z2। দেখো এই স্টারটা বাইনারি অপারেশন হবে কিনা এই সি এর উপরে এটা আমাকে টেস্ট করতে দেখাতে হবে। তো এর ক্ষেত্রে ইউনিকনেস ওই বিষয়টা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা আমি দিলাম। তো z1 এবং z2 সি তো কমপ্লেক্স নাম্বার, অনেক কমপ্লেক্স নাম্বার আছে, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার র্যান্ডামলি চুজ করো।
মনে করো z1 কমপ্লেক্স নাম্বারটা এরকম দিলাম, সাপোজ z1 ইকুয়াল টু 1 প্লাস আই, একটা কমপ্লেক্স নাম্বার নিলাম। আর z2 ইকুয়াল টু কমপ্লেক্স নাম্বার নিলাম যেটা, সেটা হচ্ছে 1/1 মাইনাস অফ আই, 1/1 মাইনাস অফ আই। দুটি কমপ্লেক্স নাম্বার আমি নিতেই পারি, যেহেতু সেট অফ কমপ্লেক্স নাম্বার, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার র্যান্ডমলি চুজ করতেই পারি। ঠিক আছে, তাহলে z1 নিলাম 1 প্লাস আই, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও বিলংস টু সি, এটাও বিলংস টু ক্যাপিটাল সি, এটাও বিলংস টু ক্যাপিটাল, দুটি তো কমপ্লেক্স নাম্বার দুটি। এখন এই দুটোর মধ্যে এই অপারেশনটা করে দেখি কি রেজাল্ট আমার আছে। নাও z1 বলতে কত, 1 প্লাস আই স্টার 1/1 মাইনাস আই ইকুয়াল টু রুট ওভার অফ, কী হবে z1 মানে এটা ইন্টু 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, এটা গেল ইন্টু 1/1 মাইনাস আই, মানে এটা। এবার এটার কনজুগেট দিয়ে আমি গুণ করছি রুট ওভার অফ, তাহলে 1 প্লাস আই, এটার কনজুগেট কত 1 প্লাস আই, তাহলে 1 প্লাস আই তার হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই মানে কত 1 মাইনাস আই স্কোয়ার, 1 মাইনাস আই স্কোয়ার মানে কত 2, 1 মাইনাস আই কত মানে কত 2, তার মানে এটা আলটিমেটলি কত হলো, ওটা হচ্ছে 1 প্লাস আই তার হোল স্কোয়ার একটা 2, তার মানে এটার বর্গমূল করলে যেটা হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 প্লাস আই, এটা বর্গমূল তুললে তাই তো, এটা যদি 2 যেতাম প্লাস মাইনাস 1/√2 আর 1 প্লাস আই তার হোল স্কোয়ার হয়ে গেছে, তার মানে বর্গমূল করলে শুধুমাত্র 1 প্লাস আই যায়। তার মানে এখানে কটা পদ তৈরি হচ্ছে, z1 স্টার z2 অপারেশন করার পর কটা পদ তৈরি হয়, প্লাস 1/√2 ইন্টু 1 প্লাস আই আর মাইনাস 1/√2 ইন্টু 1 প্লাস আই, তার মানে আলটিমেটলি আমার দুটো পদ আমার তৈরি হয়েছে। যেহেতু দুটো পদ তৈরি হয়েছে মানে একের অধিক পদ তৈরি হয়েছে, তার মানে ইউনিকনেস যে প্রপার্টিসটা, সেই প্রপার্টিসটা আমার এখানে মেনটেন করে চললো না। অর্থাৎ অপারেশন করার পরে আমি কি বলছিলাম, সবসময় একটাই পদ উৎপন্ন হতে হবে, কিন্তু এখানে কটা পদ উৎপন্ন হলো, একের অধিক, অর্থাৎ দুটো পদ উৎপন্ন হয়েছে। তার মানে এই স্টারটা যদিও এটা বিলংস টু সি, যদিও এটা কমপ্লেক্স নাম্বার বিলংস টু সি, যদিও এটা কমপ্লেক্স নাম্বার বিলংস টু সি, তথাপিও কিন্তু এটা আমার বাইনারি অপারেশন হবে না। তার কারণ এখানে ইউনিক যে প্রপার্টিসটা, অর্থাৎ একক যে পদ উৎপন্ন হওয়ার কথা সেটা ছিল না, এখানে কটা হচ্ছে একের অধিক, অর্থাৎ দুটো পদ উৎপন্ন হয়েছে, সেই জন্য এর ক্ষেত্রে এটা আমার বাইনারি অপারেশন বলতে পারবো না। এটা একটা বিষয় গেল। এইবারে এই যে বাইনারি অপারেশন, এই বাইনারি অপারেশনের দুটো তিনটে প্রপার্টিজের বিষয়ে তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ প্রপার্টিসগুলো কখনো কোনো টেস্ট করতে বলে, যেটা বিনিময়যোগ্য হবে কিনা, অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টি হবে কিনা, বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে কিনা, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বলবে। এখন তাহলে তোমায় জানতে হবে যে কমিউটেটিভ প্রপার্টি বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কী, সেটা তোমায় জানতে হবে। দুটো প্রপার্টিস কথা আজকে বলতে হবে, এক নম্বর হচ্ছে কমিউটেটিভ, আর একটা প্রপার্টি বলছি অ্যাসোসিয়েটিভ। কমিউটেটিভ বিনিময়যোগ্য, এটা সংযোগ, ঠিক আছে, এটা হচ্ছে বিনিময়যোগ্য বাংলা। আর একটা সংযোগ, সংযোগ সূত্র। বিনিময়যোগ্য কি, যে কোনো দুটো পদ ওই জেড থেকে বা নন এমটি সেট থেকে নেবে, এ এবং বি, যে কোনো দুটো পদ ওই নন এমটি সেট থেকে নেবে, নেওয়ার পর তাদের মধ্যে অপারেশন করবে, এ স্টার বি করবে, অপারেশন করার পরে আবার বি স্টার এও করবে। এ স্টার বি এবং বি স্টার এ যদি সমান হয়ে যায়, ঠিক আছে, এ স্টার বি এবং বি স্টার এ অপারেশন করলে যদি সেম হয়ে যায়, ফর অল এ বি বিলংস টু এস, এস যদি নন এমটি সেট হয়ে যায়, সমস্ত এ বি বিলংস টু এস এর জন্য এ স্টার বি এবং বি স্টার এ যদি সমান হয়ে যায়, তাহলে আমি বলবো স্টারটা আমার বিনিময়যোগ্য। দেন স্টার ইজ কল্ড কমিউটেটিভ, ঠিক আছে, তখন আমরা স্টারটাকে কমিউটেটিভ বলবো। অর্থাৎ এ স্টার বি অপারেশন করার পরে যা হবে বি স্টারে অপারেশন করলে আমার তাই হবে, যদি হয় তাহলে বলবো স্টারটা আমার কমিউটেটিভ। একই রকমভাবে অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে কি বলবো, অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা লিখছি দেখো, অর্থাৎ সংযোগের ক্ষেত্রে তিনটে পদ নেবো, যে কোনো তিনটে পদ এ বি সি, এরা যদি আমার এস এর মধ্যে থাকে বা জেড এর মধ্যে বা যে সেটটা দেওয়া থাকবে নন এমটি সেট সেটা যদি থাকে, তাহলে এ স্টার বি আর সি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম এটা, তাহলে এখানে এবার এ আর বি কে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম, স্টার সিটাকে বাইরে দিয়ে দিলাম। এই অপারেশন যদি হলো তো এ স্টার বি স্টার সি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে বি সি আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কে তিনটি পদ, এখানে এ বি সি রয়েছে, এখানে এ বি সি রয়েছে, কিন্তু এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি সি, এই অপারেশন করলে যা হবে, তারপরে এর সঙ্গে যদি অপারেশন করি যার রেজাল্ট আসবে, প্রথমে এ আর বি এর মধ্যে অপারেশন করার পর নেক্সট যদি সি এর অপারেশন করি, এই দুটো করার পরে যে এলিমেন্টটা তৈরি তার সঙ্গে আবার পুনরায় যদি সি এর অপারেশন করি, তাহলে আমার উপরের রেজাল্টের সঙ্গে সেম হয়। যদি সেম হয় তখন বলবো স্টারটা আমার কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। তাহলে এর ক্ষেত্রেও আমার কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভিটি কখনো কখনো ডেফিনেশন দিয়ে তোমার টেস্ট করতে বলে, অর্থাৎ বলে দেবে ডেফিনেশনটা যে এ স্টার বি ইজ ইকুয়াল টু হাফ অফ এ বি,
দিয়ে বলবে এর ক্ষেত্রে স্টার এই বাইনারি অপারেশনটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে কিনা টেস্ট করো। তুমি দেখে দেবে যে স্টার বি ইকুয়াল টু হাফ অফ এ বি, আবার বি স্টার ইজ ইকুয়াল টু কি হবে, বি স্টার ইজ ইকুয়াল টু কি হবে, হাফ অফ বি এ। তো এ বি আর বি এ তো একই জিনিস, এ ডট বি গুণ করলে যা হবে বি ডট এ গুণ করলে তার মানে কি স্টারটা আমরা অবশ্যই কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছি, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের এটা জাস্ট একটা হিন্টস দিলাম, এবার লিখলে হবে না যদিও, এটা জাস্ট হিন্টস দিলাম, মানে কমিউটেটিভিটিটা বোঝানোর জন্য এটা বলো। একই রকমভাবে অ্যাসোসিয়েটিভিটিও তাই, অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রেও তাই, এরকম তিনটা অপারেশন থাকে, তিনটা পদ নিয়ে নেবে, তিনটা পদ নেওয়ার পর তাদের মধ্যে এরপর জেনারেল অপারেশন করবে, জেনারেল অপারেশন করার পর যদি সেটা হোল্ড করে তাহলে সেটা তুমি তাদেরকে বলবে যে সেটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, ঠিক আছে। এই বিষয়গুলো মনে রাখতে হবে। এরপর আরও যদি সম্ভব আরও একটা ক্লাস নেবো, সেখানে কম্পোজিশন অফ টেবিলটা আমরা বিস্তারিত আলোচনা করবো।